আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার লার্নার্স, তোমরা কেমন আছো? আমরা এতদিন যাবত ক্লাস নিয়ে আসছিলাম চলতরিতের উপর। ইতিমধ্যে আমরা অলরেডি 3টা লেকচার সম্পন্ন করেছি। আজকে আমরা 4th লেকচারে আমরা দেখব কৃষকের সূত্র পড়িয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে। আজকে আমরা কৃষকের সূত্রের উপর ভিত্তি করে গত ক্লাসে যে দুটো তোমাদের HW দিয়েছিলাম, তোমরা HW গুলো কেউ তো করে দাওনি। আমি 2 নম্বর HWটা আজকে একটু দেখাবো। এরপরে আমরা হুইটস্টোন বীজ, বাংলায় বললে হয় গম পাথর বীজ নীতি, ওটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি মিটার বীজ নিয়ে আমরা দেখার চেষ্টা করব। এই অংশে এই এতটুকু আজকে আমাদের পড়া হবে। প্রথমে আমরা দেখি গত ক্লাসে যে তোমাদের HW দিয়েছিলাম, সেই HW 2 নম্বর অংশটা আমরা একটা আজকে সলিউশনে যাব। দেখো, আমাদের এটাই ছিল 2 নম্বর প্রবলেম, এবং আমরা এখানে চেয়েছিলাম I1 সমান কত, I2 সমান কত এবং I সমান কত, এই জিনিসটা আমরা চেয়েছিলাম। আমরা বলেছিলাম এই ধরনের প্রবলেমগুলো আমরা 3টা ধাপে সম্পন্ন করি। একটা ধাপ হচ্ছে প্রথমে আমরা কৃষকের প্রথম সূত্র প্রয়োগ করব কোন একটা সংযোগ বিন্দুতে। আমরা এখানে দুটো সংযোগ বিন্দু পেয়েছি, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B। তাহলে এই বিন্দুতে আমরা কৃষকের প্রথম সূত্র প্রয়োগ করে পাই, লিখব প্রথম ধাপ, এই বিন্দুতে কিরশফের প্রথম সূত্র প্রয়োগ করে। কি পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি I1 এবং I2 এই বিন্দুতে ঢুকছে আর তাদের সাথে মিলিত হয়ে I বের হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি I1 প্লাস I2 সমান I। এটাকে এক নাম্বার লিখলাম। আমরা অলরেডি কৃষকের প্রথম সূত্র আমরা প্রয়োগ করেছি, অর্থাৎ আমাদের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় ধাপে আমরা বলেছিলাম আমাদের একটা বদ্ধবর্তনী বিবেচনা করতে হবে। সেই বদ্ধবর্তনীতে আমরা কৃষকের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা কি এই বদ্ধবর্তনী বিবেচনা করতে পারি? এই যে E2 A B E1 এই অংশটা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা লিখব E2 A E1 B E2। দেখো বদ্ধবর্তনী বোঝাচ্ছি না, E2 এরপরে এই যে I1 আর 2 এর মধ্যে দিয়ে গিয়ে এই অংশটাকে এই বর্তনী থেকে আমি বিবেচনা করতেছি। তাহলে দেখো আমার দিক হচ্ছে কোন দিক থেকে কোন দিকে, এইভাবে আমার দিক, অর্থাৎ এইভাবে যাচ্ছি, আমি এইভাবে যাচ্ছি। তাহলে এই বিপরীতে যারা আছে তাদেরকে আমি মাইনাস দেবো। এইভাবে আমাদেরকে কৃষকের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে খেয়াল করি, এই অংশ আমরা দেখতে পাচ্ছি রোধ হচ্ছে 10 এবং তার আনুষঙ্গিক প্রভাব হচ্ছে কি I1 পেলাম। তাহলে I1 যেদিকে যাচ্ছে, একটু ভালো করে যদি খেয়াল করি, আমার ডিরেকশনের দিকে কিন্তু I1, আমি যে বলেছি এই যে ডিরেকশন এ বরাবর হচ্ছে I1, কিন্তু I2 দিক তার উল্টো দিকে। দ্যাটস ওয়াই এখানে মাইনাস I2 দেব। তাহলে 20 I2 ইকুয়াল, যদি খেয়াল করি এখানে এই বদ্ধবর্তনীতে ভোল্টেজ দুটো আছে। কয়টা ভোল্টেজ? দুটো ভোল্টেজ। তাহলে আমরা যে ডিরেকশন বিবেচনা করেছি E2A, মানে এই পথে, তাহলে এই পথে আমরা দেখতে পাচ্ছি E2 হচ্ছে পজিটিভ, আবার তার উল্টো দিকে E1 হচ্ছে নেগেটিভ। তাহলে আমি এখানে লেখার সময় এভাবে লিখবো, যেদিকে আমি যাচ্ছি সেদিকে E2 হচ্ছে পজিটিভ 15 ভোল্ট, আর E1 মাইনাস হওয়ার কারণে মাইনাস 6। এই অংশটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও, নাহলে সমস্যা হয়। এই যে আমরা যে ডিরেকশনটা বিবেচনা করলাম, সেই ডিরেকশনের দিকে E2 পজিটিভ, তাহলে সেই ডিরেকশনের উল্টো দিকে কি E1 নয়? তাহলে আমি E2 কে যদি 15 ভোল্ট পজিটিভ ধরি, E1 কে নেগেটিভ ধরবো। দ্যাটস ওয়াই আমি এখানে লিখেছি 15 মাইনাস 6। তাহলে আমরা এখান থেকে আরেকটা সমীকরণ পাই, 10 I1 minus 20 I2 equal 9। এখন আমরা আসি, একবার আমরা কৃষকের দ্বিতীয় সূত্র প্রয়োগ করেছি,
এখন সেকেন্ড টাইম আমরা আরেকবার কির্চফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা দেখি, আমরা একটু যদি মুছে ফেলি, তাহলে এখন সেজন্য আমাদের আরেকটা বর্তনী বিবেচনা করতে হবে। যেমন আমি এই বর্তনীটা বিবেচনা করতে পারি, এই অংশটা, বা শুধু এটাও বিবেচনা করতে পারি। তাহলে এই অংশটা আমি বিবেচনা করি, আমি দেখতে পাচ্ছি, আমি নাম দিব E2 A B E2 মধ্যবর্তনীতে তাহলে কি হবে আমরা একটু দেখি। এখানে আমার কারেন্ট হচ্ছে I1, I1 এর সাথে 10, তাহলে 10 I1, রোধ হচ্ছে 10, তার আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে কি I1। আবার এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি রোধ 15 ওহম, 15 ওহমের আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে I, একই পথে দ্যাটস ওয়াই প্লাস 15I ইকুয়াল এই অংশের ভোল্টেজ হচ্ছে 15 ভোল্ট। এই তো হয়ে গেল। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি I, ওই প্রথম সূত্র থেকে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সেটা এখন বসিয়ে দিব। 10I1 প্লাস 15 ইন্টু I1 প্লাস I2 ইকুয়াল 15 ভোল্ট। তাহলে আমি যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়ায়, একটু সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 15I1 10 মাইনাস 25I1 প্লাস 15I2 ইকুয়াল 15। তাহলে এই সমীকরণে আমি 2 নম্বর লিখতে পারি, এটাকে আমি 3 নম্বর লিখতে পারি। তাহলে 2 এবং 3 আমরা এখন সলভ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানগুলো বের করার চেষ্টা করব। তাহলে এখন কিভাবে বের করবো আমরা যদি 1 কে কত দিয়ে গুণ করি তাহলে এটা সমান হয়, এটা একটু আমাদের দেখতে হবে। তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এই সমীকরণটা আরেকটু ইজি করে ফেলতে পারি। 5 দ্বারা ভাগ করলে হয় 5I1 প্লাস 3I2 ইকুয়াল 3। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ, এটাকে রাখি। তাহলে এখন যদি আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে এটা সমান হয়। তাহলে আমরা এভাবে লিখবো, তাহলে 2 এবং 3 সলভ করার জন্য আমরা আগাচ্ছি। আমাদের লেখাটা এভাবে হবে 3 into 2 minus belong equation implies করলে এটা 2 দ্বারা গুণ করলে হয় 10I1 করা যাবে, এটা 6I2, এটা হচ্ছে 20I2, মাইনাস করলে মাইনাসটা প্লাস হবে, 20 এর 6 হচ্ছে 26I2 ইকুয়াল, এটা হচ্ছে 3 দুগুণ 6 9, তাহলে মাইনাস 3 হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি I2 সমান হচ্ছে 3/26 অ্যাম্পিয়ার। আমরা একটা I2 পেয়ে গেলাম। এখন এই মানটা বসিয়ে আমরা I1 বের করব। আমি যদি লিখি 2 implies 2 নঙ্গে যদি আমি I2 মান বসাই, 2 implies or 3 implies যাই বলি, তাহলে 5 into I1 plus 3 into minus 3/26 equal 3। বসিয়ে দিলাম আমরা কি পাচ্ছি এখানে, যদি ক্যালকুলেশন করি তাহলে 5I1 equal 3 minus 9/26, তাহলে 26 লসাগু নিলে 3 6 18, 3 দুগুণ 6 7 মাইনাস 9। আমরা দেখতে পাচ্ছি I1 সমান হবে হলো 69/26 গুণন 5।
এটা হচ্ছে I1, এটা আনসার, একটা আনসার। আমরা এখন বের করবো I সমান I1 প্লাস I2। তাহলে I1 প্লাস I2 মিলে আমরা কি পাই সেটা আমরা খুব সহজে বের করে ফেলতে পারি। দুটোর মান বসিয়ে যোগ করলে আমরা যা পাবো তাই হচ্ছে কি I। এই আমরা তিনটা মান পেয়ে গেলাম। এইভাবেই মূলত কির্চফের সূত্র বেসড এই প্রবলেমগুলো আমাদের সলভ করতে হবে। ইয়েস, এই পর্যায়ে আমরা তোমাদের এর পরবর্তী যে অংশটার কথা বলছিলাম, হুইট বীজ, অর্থাৎ হুইট মানে তো আমরা জানি গম, আর স্টোন মানে তো পাথর, আর বীজ মানে তো তোমরা জানো। তাহলে ব্যাপারটা বাংলায় দাঁড়ায় অনেকটা এরকম, গম, পাথর, বীজ, মিঠি। আসলে জানি না হুইট কেন বলা হয়েছে, কিন্তু বাংলা গুলো এরকমটাই দাঁড়ায়। এখন এই হুইট বীজ দিয়ে অংশটা আমরা একটু বুঝার চেষ্টা করবো। এখানে আমরা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে আমরা লিখেছি হুইট বীজ নীতির সংজ্ঞাটা, যেখানে আমরা বলছি এখানে চারটা রোধকে পরপর শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে একটা বদ্ধবর্তনী তৈরি করা হয়। চারটি রোধকে পরপর শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে বদ্ধবর্তনী তৈরি করা হয়, এবং এই বদ্ধবর্তনীর তোমার চারটা সংযোগস্থল থাকে আমরা জানি। এই চারটা সংযোগস্থলের যে কোনো দুটো সংযোগস্থলের মাঝে, অর্থাৎ বিপরীত সংযোগস্থলগুলোর মাঝে একটা কোষ এবং অপর দুটি সংযোগস্থলের মাঝখানে একটি গ্যালভানোমিটার যুক্ত করা হয়। তবে বর্তনীর এই ধরনের সংযোগকে আমরা বলি হুইটস্টোন ব্রিজ। তাহলে তোমরা সবার এখানে একটু লিখে নাও। আমরা বলছি চারটা রোধকে যুক্ত করা হবে, পরপর শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে বদ্ধবর্তনী তৈরি করা হয়। একটা কথা লিখলে মনে হয় ভালো হবে, এখানে বদ্ধবর্তনী তৈরি করা হয় এবং আমরা এখানে লিখি অংশটা সাজিয়ে বদ্ধবর্তনী তৈরি করা হয় এবং যে কোনো দুটি রোধের সংযোগস্থল এবং অপর দুটি রোধের সংযোগস্থলের মাঝে একটি কোষ এবং অপর দুটি সংযোগস্থলের মাঝে একটি গ্যালভানোমিটার সংযুক্ত করা হয়। তবে এই ধরনের বর্তনীকে আমরা বলি হুইটস্টোন ব্রিজ। তাহলে আমরা পেলাম প্রথমত কয়টা রোধ লাগবে, চারটা রোধ লাগবে। শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে আমরা একটা বদ্ধবর্তনী তৈরি করব। সেই বদ্ধবর্তনী আমরা বলছিলাম চারটা সংযোগস্থল আছে, যে কোনো দুটি সংযোগস্থলের মাঝে আমরা দিব একটা কোষ এবং অপর দুটো সংযোগস্থলের মাঝখানে একটা গ্যালভানোমিটার স্থাপন করব। তাহলেই এটা হুইটস্টোন ব্রিজ হয়ে যাবে। এখন আমরা দেখব বর্তনী সংযোগ। বর্তনী সংযোগটা কেমন হবে একটু বোঝার চেষ্টা করব। তাহলে আমরা বলছিলাম চারটা রোধ লাগবে এখানে, যেমন এটা একটা রোধ, এটা একটা রোধ, এটা একটা রোধ। এই যে দেখো চারটা রোধকে আমরা পরপর শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে আমরা অলরেডি একটা বদ্ধবর্তনী তৈরি করেছি। তাহলে সংযুক্ত কটা? একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে আমি যদি নাম দিই এ বি সি ডি, তাহলে এ এবং সি হচ্ছে কি, আমি আমাদের কাজের সুবিধার্থে আমরা রোধগুলো নাম করব। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। সচরাচর আমরা এভাবে বিবেচনা করি পি কিউ আর এস, কিন্তু না, এখানে তোমাদের মনে রাখতে হলে পি কিউ আবার এই পাশে চলে আসতে হবে আর এস। তাহলে আমি এটাকে আর দিব, এটাকে এস দিব। হুইটস্টোন ব্রিজের এটাকে বলা হয় প্রথম বাহু, এটাকে বলা হয় দ্বিতীয় বাহু, এটাকে বলা হয় তৃতীয় বাহু, এটাকে বলা হয় চতুর্থ বাহু। তাহলে বলার সময় আমরা কিভাবে বলবো রোধগুলোকে? পি কিউ আর এস, এভাবে আমরা বলবো। তাহলে পি এবং আর এর সংযোগস্থল হচ্ছে এ, কিউ এবং এস এর সংযোগস্থল হচ্ছে সি।
এই দুটোর মাঝখানে আমরা একটা কোষ স্থাপন করব। আমরা বলেছেন কোষ মানে তার সাথে একটা চাবি ফ্রি থাকবে। দিয়ে দিলাম। তাহলে আর সংযুক্ত কটা আছে? বি এবং ডি। এই দুটোর মাঝখানে আমরা একটা গ্যালভানোমিটার স্থাপন করব। এই হচ্ছে আমাদের গ্যালভানোমিটার। তাহলে এই যে বর্তনী, এটাকে আমরা বলবো হুইলস্টোন ব্রিজ। এটাকে আমরা বলতে পারি এখন হুইলস্টোন ব্রিজ, কারণ আমি এখানে 4টা রোধকে পরপর শ্রেণীবদ্ধ সাজিয়ে একটা মধ্যবর্তনী তৈরি করেছি, এবং যে কোনো দুটো রোধের সংযোগস্থল এবং অপর দুটো রোধের সংযোগস্থলের মাঝখানে একটা কোষ স্থাপন করেছি। আরো দুটো সংযোগস্থল বাকি আছে, এখানে আমরা একটা গ্যালভানোমিটার স্থাপন করেছি। অর্থাৎ এটা একটা কমপ্লিট হুইলস্টোন ব্রিজ। এখন এই হুইলস্টোন ব্রিজের কিভাবে তড়িৎ প্রবাহ চলে সেটা আমরা দেখার চেষ্টা করবো। আমরা জানি কোষের পজিটিভ অংশ থেকে কারেন্ট বের হবে, কারেন্ট বের হলো, সেই কারেন্টটা এই বিন্দুতে এসে দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে I1 হবে এখানে P এর মধ্য দিয়ে, আর I2 হবে R এর মধ্য দিয়ে। এই I2 পাবলিকটা ঠিক B বিন্দুতে এসে দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে IG হয়ে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহিত হবে, এবং I1 এর কিছু অংশ IG হয়ে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে, এবং বাকি অংশটা I3 হয়ে কিউ এর মধ্য দিয়ে চলে যাবে। এরপরে এই যে I2 টা ডি বিন্দুতে এসে IG এর সাথে মিলিত হয়ে I4 আকারে S এর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সি বিন্দুতে এসে I3 এর সাথে মিলিত হয়ে I আকারে আবার বর্তনীর মধ্য দিয়ে প্রবাহিত হবে। ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। এখানে কারেন্টের ডিস্ট্রিবিউশনটা, তড়িৎ প্রবাহের ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। আমরা আবার বলছি, এই যে একটা কোষের পজিটিভ অংশ থেকে সচরাচর কারেন্ট পাওয়া যায়, সেই কারেন্টটা এখানে এই বিন্দুতে এসে দুটো ভাগে ভাগ হবে। একটা I1 P এর মধ্য দিয়ে, একটা R এর মধ্য দিয়ে I2। সেই I1 এর কিছু অংশ ডি বিন্দুতে এসে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কিছু অংশ IG আকারে চলে যাবে, এবং বাকি অংশ I3 আকারে কিউ এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। আবার ডি বিন্দুতে I2 IG এর সাথে মিলিত হয়ে I4 আকারে S এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সি বিন্দুতে এসে I3 এবং I4 একত্র I আকারে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এই হচ্ছে হুইলস্টোন ব্রিজে কিভাবে কারেন্ট প্রবাহিত হয় বা কারেন্টের ডিস্ট্রিবিউশনের পলিসি। এখন আমরা দেখব হুইলস্টোন ব্রিজ নীতিতে ভারসাম্য বিন্দু বলে একটা কথা আছে। আমরা লিখি হুইলস্টোন ব্রিজের ভারসাম্য বিন্দু বা নাল বিন্দু কি জিনিস আমরা অলরেডি তোমাদের দেখিয়েছি তোমাদেরকে, যে এখানে 4টা রোধ পরপর শ্রেণীর মধ্যে সাজাবো, সাজিয়ে এই যে আমরা একটা হুইলস্টোন ব্রিজ বানাচ্ছি। এখানে যে কোনো দুটো রোধের সংযোগস্থলের মাঝখানে একটা কোষ এবং অপর দুটো সংযোগস্থলের মাঝখানে একটা গ্যালভানোমিটার স্থাপন করেছি। তাহলে আমাদের রোধ কটা আবার একটু বলি। এটা হলো P, এটা হলো Q, আবার এখানে চলে আসবে এটা R, এটা হচ্ছে S। এবং আমরা বলেছিলাম, দেখাচ্ছিলাম যে গ্যালভানোমিটারের মধ্যে IG পরিমাণ প্রবাহ চলছে। তাহলে এই P, Q, R, S কে এমন ভাবে সমন্বয় করতে হবে যাতে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ না চলে। গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ শূন্য হলে, অর্থাৎ IG সমান 0 হলে, এটাকে বলা হয় হুইলস্টোন ব্রিজের ভারসাম্য বিন্দু। তো আমরা একটু লিখে ফেলি। গ্যালভানোমিটারের প্রবাহ অর্থাৎ IG সমান 0 হলে তাকে হুইলস্টোন ব্রিজের ভারসাম্য বিন্দু বা নাল বিন্দু বলে।
ভারসাম্য বিন্দু শর্ত আমাদের এই অংশে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভারসাম্য বিন্দু শর্তটা কি, এটা আমরা প্রমাণ করতে পারি। ভারসাম্য বিন্দুর শর্ত হলো পি বাই কিউ সমান আর বাই এস। পি বাই কিউ সমান আর বাই এস। আচ্ছা, আমরা তো দেখলাম যে গুডস্টোন ব্রিজের ভারসাম্য অবস্থার শর্ত হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে এবং এটা দিয়ে আমাদেরকে গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। কেউ কেউ আমাকে প্রশ্ন করতে পারে, স্যার এটা আসল কি? তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করবো এই পি বাই কিউ সমান আর বাই এস অংশটা, এই শর্তটা কিভাবে আসে। তাহলে এই জিনিসটা আসলে আমরা দুভাবে প্রমাণ করতে পারি। একটা হচ্ছে তোমার ওহমের সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারি এটা, আর একটা হচ্ছে কিরশফের সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারি। আমরা ওহমের সূত্রে যাব না, কারণ এটা খুবই সহজ, আমরা জানি। কিরশফের সূত্রের সাহায্যে প্রমাণে গেলে আমাদের কিরশফের সূত্রের একটু প্রয়োগ হয়ে যাবে। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব এই ভারসাম্য বিন্দু শর্তটা কিরশফের সূত্রের সাহায্যে কিভাবে আসে। দেখো, তোমাদের আমরা ইতিমধ্যে গুডস্টোন ব্রিজ কাকে বলে এবং তার প্রবাহ, তড়িৎ প্রবাহের ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি। তাহলে সেটা একটু আবার মনে করার চেষ্টা করি। আমরা বলেছিলাম এখানে আসবে আই, সেই আইটা এসে দুভাগে ভাগ হবে, এখানে I1, এখানে I2। তাহলে I2 হয়ে এই যে I1টা আবার এখানে বি বিন্দুতে এসে তোমার অল্প IG আকারে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, বাকিটা I3 আকারে কিউ এর মধ্যে দিয়ে যাবে এবং এই I2 এর অংশটা আর এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ডি বিন্দুতে এসে ওই IG এর সাথে মিলিত হয়ে I4 আকারে এস এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। I4 এস এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে, ঠিক এটাকে আমি যদি বলি বি সি বলি, সি বিন্দুতে এসে I3 এর সাথে মিলিত হয়ে আই আকারে চলে যাবে। এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহের ডিস্ট্রিবিউশন। এটা অলরেডি আমরা দুইবার দেখিয়েছি, এটা সহ তিনবার দেখালাম। এটা অবশ্যই তোমাদের মুখস্থ থাকতে হবে। এখন আমরা বলবো এই অংশগুলোতে আমরা কিভাবে কিরশফের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো, এখানে আমরা তড়িৎ বর্তনীর সংযোগ বিন্দুটি বের করি। যেমন এখানে বি একটা সংযোগ বিন্দু হয়, ডি একটা হয়, এ হয়, সি হয়। আমরা শুধুমাত্র বি তে গিয়ে আমরা আমাদের সূত্রটা প্রয়োগ করব। তাহলে বি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র অনুসারে কি লিখতে পারি আমরা দেখতে পাচ্ছি বি বিন্দুতে আসতেছে হলো I1 আর বের হচ্ছে কি IG প্লাস I3। এই সমীকরণটা কিভাবে আসে? আমরা প্রথম ক্ষেত্রে দেখাইছিলাম যারা ঢুকতেছে এরা যদি পজিটিভ হয় তাহলে I1 পজিটিভ, আর এখানে বের হচ্ছে হলো IG এবং I3। তাহলে IG এবং I3 কে আমি নেগেটিভ ধরবো, সমান 0। তাহলে 0 হলে আমি এখানে লিখতে পারি I1 সমান IG প্লাস I3 সমান 0। অনুরূপভাবে ডি বিন্দুতে এটাকে 1 নম্বর সমীকরণ দিই, সমীকরণ ডি বিন্দুতে যদি আমরা লিখি, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রবেশ করতেছে হলো ডি বিন্দুতে I2 এবং IG, বের হচ্ছে হলো কি I4। তাহলে আমরা যদি এইভাবে লিখি I2 কে পজিটিভ ধরলাম, যারা বের হচ্ছে IG এবং IG পজিটিভ, IG নেগেটিভ ঢুকতেছে, আর বের হচ্ছে শুধুমাত্র I4 সমান 0, বা লিখতে পারি I2 প্লাস IG সমান I4। এই হলো ফার্স্ট লয়ের অ্যাপ্লিকেশন। এখান থেকে আমরা দুটো সমীকরণ পেলাম। এখন আমরা সেকেন্ড লয়ের অ্যাপ্লিকেশনটা দেখার চেষ্টা করব। তাহলে এখন আমরা জানি সেকেন্ড লয়ের অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কি লাগে? প্রথমে আমাদের একটা বদ্ধবর্তনী সিলেক্ট করতে হবে, সেই বদ্ধবর্তনীকে আমরা ফার্স্ট ল সেকেন্ড ল এভাবে প্রয়োগ করব। তাহলে আসি প্রথমেই বর্তনী সিলেক্ট করি। কোন বর্তনীটা আমাদের জন্য কনভেনিয়েন্ট হবে? যেমন এখানে অনেকগুলো বদ্ধবর্তনী হয়,
একটা বদ্ধবর্তনী হচ্ছে এ বি সি ই এ, এ বি সি ই এ, এটা একটা বদ্ধবর্তনী। আর একটা বদ্ধবর্তনী হচ্ছে এ বি সি ডি এ, এটা একটা বদ্ধবর্তনী। আর একটা বদ্ধবর্তনী হচ্ছে এ ডি সি ই এ, মানে আমি এ পথে গিয়ে এদিকে আসতে পারি বদ্ধবর্তনী, এ পথে গিয়ে এদিকে হয়ে এভাবে আসতে পারি, এটা একটা বদ্ধবর্তনী, এ পথে গিয়ে এদিকে হয়ে এভাবে আসতে পারি, এটা একটা বদ্ধবর্তনী। তিনটা বদ্ধবর্তনী আমরা পাচ্ছি। আরো বদ্ধবর্তনী হয়, যেমন এ বি ডি এ, এটা বদ্ধবর্তনী, বি সি ডি বি, এটা বদ্ধবর্তনী হয়। আচ্ছা, তাহলে আমরা বলেছি বদ্ধবর্তনী আমাদের লাগবে হিসাবের দ্বিতীয় সূত্র প্রয়োগ করার জন্য। আমরা একটা বদ্ধবর্তনী বেছে নিই, এ বি ডি এ বদ্ধবর্তনীতে হিসাবের দ্বিতীয় সূত্র প্রয়োগ করলে কি হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে রোধ হচ্ছে পি এবং তার আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে I1। এখানে রোধ হচ্ছে গ্যালভানোমিটার রোধকে যদি আমি জি ধরি, জি, আর তার আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে IG। আবার এখানে রোধ হচ্ছে আর এবং তার আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে I2। তাহলে আমরা যদি এখানে কিরচফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করি তাহলে আমরা কি পাবো? আমরা জানি এই পি এবং তার আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে I1, তাহলে আমি লিখতে পারি I1 পি। আর এখানে IG এর দিক কি I1 এর দিকে নয়? যেমন আমি যদি ডিরেকশনটাকে এভাবে বিবেচনা করি, এই পথে, এই যে এই পথে, তাহলে আমরা দেখতে পাচ্ছি I1 যেদিকে প্রবাহিত হচ্ছে IG ও ঠিক একই দিকে প্রবাহিত হচ্ছে এবং I2 এর ডিরেকশন হচ্ছে তার উল্টো দিকে। তাহলে I1 এবং IG হবে প্লাস, I2 হবে মাইনাস। তাহলে সেটা হচ্ছে লিখি I1 P প্লাস IG G মাইনাস I2 R ইকুয়াল 0। এটা হচ্ছে হিসাবের দ্বিতীয় সূত্র। আমি এভাবে লিখতে পারি I1 P প্লাস IG G ইকুয়াল I2 R। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি। এখন আমরা আরেকটা বদ্ধবর্তনী বিবেচনা করে ওইখানে কিরচফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তাহলে আরেকটা বদ্ধবর্তনী কোনটা বিবেচনা করা যায়? বি সি ডি বি বদ্ধবর্তনী বিবেচনা করা যায়। তাহলে আমরা লিখতে পারি বি সি ডি বি বদ্ধবর্তনীতে কিরচফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে পাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কিউ হচ্ছে তার রোধ এবং I3 হচ্ছে তার আনুষঙ্গিক প্রবাহ। তাহলে দুটোর গুণফল I3Q। এবং মজার ব্যাপার হচ্ছে I3 যেদিকে প্রবাহিত হয় IG এবং I4 তার উল্টো দিকে প্রবাহিত হয়। তাহলে I3 কে যদি আমি পজিটিভ ধরি তাহলে IG এবং I4 কে নেগেটিভ ধরা হবে। তাহলে আমরা একটু লিখি, এখানে গ্যালভানোমিটার রোধ হচ্ছে বলা হচ্ছে G এবং তার আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে IG। তাহলে লিখবো মাইনাস IG ইন্টু G মাইনাস I4 ইন্টু S ইকুয়াল 0। মান লিখতে পারি I3Q সমান IgG প্লাস I4S S। এটাকে আমরা 4 নম্বর লিখতে পারি। লিখতে পারি। এখন আমরা তোমাদের ইতিমধ্যে বলেছি হোডেস্টন বীজের ভারসাম্য অবস্থার শর্ত, কারণ মনে আছে সেটা কি ছিল? ওই IG সমান 0 হবে। তাহলে ভারসাম্য অবস্থা, আমরা তো ভারসাম্য অবস্থার শর্তই বের করছি, অতএব ভারসাম্য অবস্থার শর্ত দিয়ে আমাদের লিখতে হবে। আমরা জানি ভারসাম্য অবস্থায় এভাবে শুরু করব, লিখবো আমরা জানি ভারসাম্য অবস্থায় IG সমান 0। তাহলে IG সমান 0 হয়, তাহলে আমাদের সমীকরণগুলো চেহারা কেমন দাঁড়াবে একটু দেখার চেষ্টা করবো। তাহলে 1 নম্বর সমীকরণটা কারণ মনে আছে কি ছিল? 1 নম্বর সমীকরণটা ছিল I1, এটা ছিল I1 সমান I3 প্লাস IG। তাহলে এখানে দাঁড়াচ্ছে I1 সমান I3 যেহেতু IG সমান 0। আবার এবং 2 নম্বর সমীকরণটা কি ছিল? I2 প্লাস IG সমান I4।
2 নম্বর সমীকরণটা ছিল। তাহলে এখানে যেহেতু i2 সমান 0, তাহলে আমি লিখতে পারি i2 সমান i4। এখন এই মানগুলো আমরা 3 এবং 4 নম্বর সমীকরণে বসিয়ে আমরা শর্তটা বের করব। তাহলে আমি 3 ইমপ্লাইজ লিখতে পারি। 3 নম্বরটা কি ছিল আমাদের? 3 নম্বরে ছিল i1p প্লাস igg, তাহলে i সমান 0, এটা 0 হয়ে গেল, সমান ছিল i2r। ওকে, তাহলে বা আমি এখানে লিখতে পারি p বাই r সমান i2 বাই i1। এখানে লেখা যায় 3 নম্বর একটা সমীকরণ, এই জিনিসটা মানটা বসানোর পর এখন আমরা দেখব 4 নম্বর সমীকরণের মানটা বসাই কেমন হয়। আমাদের 4 নম্বর সমীকরণটা নিশ্চয়ই মনে আছে। 4 নম্বর সমীকরণটা ছিল এই বর্তনী নিয়ে, মানে ছিল i3q সমান igg প্লাস i4s। অর্থাৎ এরকম ছিল i3q সমান, আমরা বলেছি ig সমান 0, তাহলে 0 প্লাস i4s এরকম। কিন্তু আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করেছি i1 সমান i3 সমান কি i1 এবং i4 সমান i2 প্রমাণ করেছি। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এখানে লিখতে পারি i2 বাই i1 সমান q বাই s। তাহলে এখানে আমরা পেলাম i2 বাই i1 সমান p বাই r, এখানে পেলাম i2 বাই i1 সমান q বাই s। তাহলে এটা সমান এটা লিখতে পারি। সুতরাং লেখা যায়, সুতরাং q বাই s সমান p বাই r না? তাহলে আমরা যদি কোণাকুণি করি কি দাঁড়ায়? ps সমান qr, অর্থাৎ এরকম লেখা যায় p বাই q সমান r বাই s। মনে করে দেখুন এই শর্তটি লেখা হয়েছিল। তাহলে আমরা কুলস্টোন বীজের ভারসাম্য অবস্থা শর্তে পেলাম p বাই q সমান r বাই s। কুলস্টোন বীজের ভারসাম্য অবস্থা শর্তে পেলাম p বাই q সমান r বাই s। তাহলে আমরা একটা এখন প্রবলেম সলভ করার চেষ্টা করি। আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব এই সমীকরণটা দিয়ে। তাহলে সমীকরণ আমরা কোণায় লিখি p বাই q সমান r বাই s। প্রথম বাহুর রোধ, দ্বিতীয় বাহুর রোধ, তৃতীয় বাহুর রোধ, চতুর্থ বাহুর রোধ। তাহলে প্রবলেমটা এরকম, একটি ইউরেস্টোন বীজের 4 বাহুর রোধ যথাক্রমে 60 ওহম, 80 ওহম, 120 ওহম এবং 90 ওহম। প্রশ্ন, চতুর্থ বাহুতে বলতে পারে, প্রথম বাহুতে বলতে পারে, তৃতীয় বাহুতে বলতে পারে, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে লাগালে, রোধ কিভাবে লাগালে বা সংযুক্ত করলে বীজটি ভারসাম্য অবস্থায় আসবে। তাহলে এই যে প্রশ্ন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4টা রোধের কথা বলা হয়েছে, এই 4টা রোধ দিয়ে আসলে বৃষ্টি এখন কিসে নাই, ভারসাম্য নাই, আছে নাই। সেজন্য আমাদের ভারসাম্য আনতে হলে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে লাগাবো সেটাই হলো প্রশ্ন। তাহলে আমরা যদি একটু মনে মনে কল্পনা করি বৃষ্টিটা কেমন ছিল, এই হচ্ছে আসলে আমাদের কি সেই বৃষ্টিটা, ঠিক না? এটার নাম হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। এই চৌথ বাহুতে এখন বর্তমানে যে রোধ আছে সেই রোধ দিয়ে কি হচ্ছে না, ভারসাম্য হচ্ছে না। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে হয় রোধ বাড়াইতে হবে অথবা কমাইতে হবে। বাড়ানোর নিয়ম হচ্ছে আমরা জানি শ্রেণীতে যুক্ত করা, আর রোধ কমানোর নিয়ম হচ্ছে কি
দা দিয়ে কেটে কমায় দেওয়া না, কোন একটা ব্যবস্থায় রোধ যা আছে তার চেয়ে রোধ কম করতে হলে আরেকটা রোধ প্যারালালে যুক্ত করতে হবে, তাহলে দুটা মিলিয়ে তুল্যরোধ কি হবে, কমে যাবে। এই হলো পলিসি। তাহলে এখানে আমরা লিখতে পারি P সমান হচ্ছে 60 ওহম, Q সমান হচ্ছে 80 ওহম, R সমান হচ্ছে 120 ওহম, S সমান হচ্ছে 90 ওহম। আমি যদি এখানে S লিখেই দিই তাহলে তো এটা ভারসাম্য অবস্থা রোধ হয়ে গেল, কিন্তু যেহেতু বৃষ্টি ভারসাম্য অবস্থায় নেই, দ্যাটস ওয়াই এটাকে আমি S লিখতে পারবো না, এটাকে S1 লেখা উচিত আমার। এটা আমার S1 লিখতে, কারণ এটা দিকে তো ভারসাম্য অবস্থা নেই, S লিখলে তো ভারসাম্য অবস্থা বুঝে। তাহলে আমরা এই P Q R কে কাজে লাগিয়ে এই সূত্রের সাহায্যে ভারসাম্য অবস্থায় এখানে কত রোধ থাকতে হবে সেটা বের করব, দেন দেখবো যে কম আছে না বেশি আছে, তার ভিত্তিতে হয় যোগ করব অথবা কি করবো কমিয়ে ফেলবো। কমার জন্য আমরা জানি প্যারালাল যুক্ত করতে হবে। তাহলে আমরা জানি সূত্র কি, আমরা জানি P বাই Q সমান R বাই S, তাহলে S সমান হচ্ছে R Q বাই P, আর হচ্ছে কত এখানে আমরা কিছুক্ষণ আগে লিখলাম 60 নিচে এখানে 80 120 কাটা 12 160। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি S এর মান এখানে S টা হইতে হবে 160, কিন্তু আমার আছে কত, S1 সমান আমার আছে 90। তাহলে আমাকে এখানে আরেকটা S2 এর সাথে স্থাপন করতে হবে, যে দুটা মিলায়া আমি পাবো 160 পাইনি। তাহলে যেহেতু এখানে 90 আছে আমাকে বানাইতে হবে 160, তাহলে আমরা খুব সহজে দেখতে পাচ্ছি 160 বানানোর জন্য কি করতে হবে, যোগ করতে হবে। কত যোগ করব, আমরা খুব সহজেই দেখতে পারি 160 থেকে যদি 90 ভাগ বিয়োগ করি তাহলে আরো 70 ওহম যোগ করতে হবে। তাহলে মনে রাখতে হবে ভারসাম্য অবস্থার জন্য যে রোধ প্রয়োজন তা যদি যা আছে তার চেয়ে বেশি হয় তাহলে শ্রেণীতে আর একটা রোধ যোগ করে দুটা মিলিয়ে ওই ভারসাম্য অবস্থার জন্য যা প্রয়োজন তা বানাইতে হবে। আর যদি যা আছে তার চেয়ে যদি ভারসাম্য অবস্থার রোধ কম হয় তাহলে বুঝতে হবে যা আছে তার সাথে আরেকটা রোধ প্যারালালি যুক্ত করে যা ভারসাম্য অবস্থার প্রয়োজন তা বানাইতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি S is greater than যা আছে তার চেয়ে বড়, অর্থাৎ এখানে S is greater than S1। তাহলে যেহেতু S is greater than S1 সুতরাং S2 মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। যুক্ত করে কি হবে, এই S1 এবং S2 মিলিয়ে হবে হচ্ছে S, আমার যা দরকার। তাহলে আমরা জানি S1 হচ্ছে 90, S2 হচ্ছে আমরা জানি না, বের করব 160, সুতরাং S2 সমান হচ্ছে 70 ওহম। তাহলে आंसर কি, आंसर হচ্ছে কি 70 ওহম মানের রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে এই ব্রিজটার ভারসাম্য অবস্থা আনয়নের জন্য। কিভাবে, এটাও आंसर এখানে মাইন্ডে। এখন আমরা দেখব এই যে আমরা এতটুকু পড়লাম উডস্টোন ব্রিজ, সেই উডস্টোন ব্রিজের ভিন্ন একটা রূপ হচ্ছে কি মিটার ব্রিজ, যেটা আমাদের বেসিক্যালি প্র্যাকটিক্যালে লাগে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ইয়েস, এই যে আমাদের মিটার ব্রিজ। মিটার ব্রিজ কাকে বলে আমরা জানি। মিটার ব্রিজ হচ্ছে এমন একটা যন্ত্র যেখানে 1 মিটার লম্বা একটা তার থাকে, সেই তারকে কাজে লাগিয়ে উডস্টোন ব্রিজের নীতি দেওয়া হওয়ার পরে অজানা রোধ নির্ণয় করা হয়, সেই যন্ত্রটাকে আমরা বলছি মিটার ব্রিজ। তাহলে মিটার ব্রিজ মানে এখানে 1 মিটার লম্বা একটা কি থাকবে, তার থাকে। তাহলে মিটার ব্রিজের অঙ্কনটা আমাদের একটু দেখতে হবে। মিটার ব্রিজের অঙ্কনটা ভেরি ইজি। আমি যেভাবে অঙ্কন করি তা হচ্ছে মাঝখানে মাঝখানে আঁকবো, দুই পাশে
ধরনের দুটো চাকতি থাকবে, এই দুই বিন্দুর মাঝখানে এখানে এক মিটার লম্বা একটা থাকবে। তাহলে দেখো এখন আমাদেরকে এটাকে মিটার এখানে ভোল্টেজ বিজের সূত্র প্রয়োগ করতে হবে। এই দুটা ফাঁকা স্থান, এটা বাম ফাঁক, এই পাশেরটা হচ্ছে ডান ফাঁক। বাম ফাঁকে একটা রোধ থাকবে বললাম বি, আর এখানে একটা রোধ থাকবে বললাম কিউ। সচরাচর এটাকে জানা বলা হয়, এটাকে জানা বলা হয়। আর এটা হচ্ছে এক মিটার লম্বা একটা তার। আমরা জানি ভোল্টেজ নিজের চারটা রোধ, এখানে আমরা এখন চারটা রোধ বিবেচনা করবো। একটা রোধ, দুটো রোধ, এই তারটাকে আমরা দুইটার অংশ ভাগ করে দুটো রোধ করা হবে। তাহলে যদি ভিতরে এর সাথে কানেকশন থাকে এবং এই বিন্দুর সাথে এই বিন্দুর কানেকশন থাকে, এই বিন্দুর সাথে এই বিন্দুর কানেকশন থাকে, তাহলে এই অংশটাকে যদি আমি এল ধরে একটা অংশ বিবেচনা করি এল, আর এটা 100 মাইনাস এল সেন্টিমিটার, তাহলে দুটো অংশ হয় এখানে, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে কি চারটা পরপর শ্রেণীবদ্ধ হবে সংযুক্ত নয়? একটা, দুইটা, তিনটা, চারটা এবং একটা সাথে আরেকটা ভাবে তিন যুক্ত। তাহলে আমরা এখানে একটা অলরেডি বদ্ধবর্তনী তৈরি করে ফেলেছি। আর আমরা জানি ভোল্টেজ নিজের শর্ত হচ্ছে কি চারটা রোধ পরপর শ্রেণীবদ্ধ ভাবে যুক্ত থাকতে হবে। তাহলে আমরা এখানে দেখালাম অলরেডি আমরা চারটা রোধ পেয়ে গেলাম। তাহলে এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে পি এবং এই রোধের সংযোগস্থ যদি এটা হয়, কিউ এবং এই রোধের সংযোগস্থ যদি এটা হয়, এই দুইটার মাঝখানে আমাদের একটা কি কোষ স্থাপন করতে হবে। দিলাম একটা কোষ দিয়ে দিলাম। তাহলে আরো দুইটা সংযোগস্থল সেটা হচ্ছে কি পি এবং কিউ এর সংযোগস্থল যদি এর মাঝখানে একটা হয়, আর এই তারের এই অংশ এবং এই অংশের সংযোগস্থল যদি এটা হয়, এই দুইটার মাঝখানে একটা কি স্থাপন করবো? গ্যালভানোমিটার স্থাপন। এটাকে বলা হয় গ্যালভানোমিটারের ঝোঁকি একটা অংশ আর কি। এখানে এ হচ্ছে মিটার পিস, 1 মিটার লম্বা একটা তার, সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। তাহলে এই অংশটাকে আমি যদি এল বলি, তাহলে এটা হবে 100 মাইনাস এল এই অংশটা। তাহলে চারটা রোধ কিভাবে বিবেচনা করবো? বললাম এই বাম ফাঁকে যে রোধটা দেওয়া হয়েছে তার রোধ হচ্ছে পি, ডান ফাঁকের রোধের অংশটা হচ্ছে রোধ হচ্ছে কিউ, আর এই 1 মিটার লম্বা তারের বাম অংশে যে এর অংশটা আছে তার রোধ যদি আমরা কি ধরি এল, যদি তার দৈর্ঘ্য হয় আর একক দৈর্ঘ্যের রোধ যদি হয় সিগমা, তাহলে এর অংশের রোধ হবে কত? এল সিগমা। আবার এই অংশের রোধ হবে কি 100 মাইনাস এল ইন্টু সিগমা। এভাবে চারটা রোধ আমরা পেতে পারি। এই যে বললাম এখানে যে ঝোঁকি স্পর্শ করছে গ্যালভানোমিটারের অংশটা, এই বিন্দুটাকে বলা হয় মিটার ব্রিজের ভারসাম্য বিন্দু। তাহলে এই ব্যবস্থাটা করার পরে আমরা কি করবো? এই যে গ্যালভানোমিটারের ঝোঁকিটা বিভিন্ন বিন্দুতে স্পর্শ করাবো। বিভিন্ন বিন্দুতে স্পর্শ করালে যে বিন্দুতে গ্যালভানোমিটারের বিক্ষেপ 0 হবে, মানে শূন্য বিক্ষেপ দিন, অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, আইজি সমান 0 হবে, সেই বিন্দুটাকে আমরা বলি গ্যালভানোমিটারের বা মিটার ব্রিজের ভারসাম্য বিন্দু। তাহলে কথাটা একটু লিখে দেবো, যে বিন্দুতে আইজি সমান 0 হবে, আইজি সমান 0 হয়, তাকে মিটার ব্রিজের ভারসাম্য বিন্দু বলে। একদম এক্স্যাক্টলি ইয়ার মতো, ভোল্টেজ ব্রিজের মতো। আবার লিখে একটু পরে, যে বিন্দুতে আইজি সমান 0 হয় তাকে
মিটার ব্রিজে ভারসাম্য বিন্দু বলে। এবং মনে রাখতে হবে এই ভারসাম্য বিন্দুটা আমাদের 1 মিটার তারের বাম পাশ থেকে হিসাব করে, যদি এটা পি হয় এটা কিউ হয়, তাহলে ভারসাম্য বিন্দু আমরা সবসময় বাম পাশ থেকে হিসাব করবো, বাম পাশ থেকে। আমরা তো জানি অলরেডি, আমরা জানি সেটা হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। এবার আর এস বের করতে হবে আমাদের, পি এবং কিউ তো আছে অলরেডি, তাহলে আর এস কিভাবে বের করবো? এখানে যদি এল দৈর্ঘ্যের রোধ আমাদের বের করতে পারি আর 100 মাইনাস এল অংশের রোধ বের করতে পারি, তাহলে আমরা আর এস এর মান পাই। মানে পি কিউ আর এস এবং আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এখন আমরা দেখি, ধরা যাক তারের একক দৈর্ঘ্যের রোধ সিগমা হলে আমরা লিখতে পারি আর সমান এল সিগমা এবং এস সমান লিখবো 100 মাইনাস এল ইন্টু সিগমা। তাহলে মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, পি বাই কিউ সমান এল সিগমা ইন্টু 100 মাইনাস এল ইন্টু সিগমা, তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল। এটাই হচ্ছে আমাদের মিটার ব্রিজের ভারসাম্য অবস্থা শর্ত। পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল, এটাই হচ্ছে আমাদের মিটার ব্রিজের ভারসাম্য অবস্থা শর্ত। তোমাদের এখানে যেহেতু এগুলো দিয়ে প্র্যাকটিক্যাল হয়, আমরা বলবো এই বর্তনীগুলো তোমরা আঁকা বারবার প্র্যাকটিস করো। বর্তনীর অঙ্কনটা যদি তোমরা ভুলে যাও, তাহলে তোমাদের কোনো মতেই মনে থাকবে না কিভাবে এটা সলভ করতে হবে, সলিউশনটা কি হবে।